মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অনলাইন ক্লাস। সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা নিশ্চয়ই দুর্গাপূজা, লক্ষ্মী পুজো ভালো কাটিয়েছো, আনন্দ করেছো এবং অবশ্যই সুস্থ রয়েছো নিশ্চয়ই। তা আজকের থেকে চলো অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা তোমাদের সায়েন্স বুকটি বের করে নাও, এই বিজ্ঞান পরিচয়। আজকে আমরা পড়বো অধ্যায় নম্বর 5-এ স্বাস্থ্য গঠনে জল এবং খাদ্যের ভূমিকা। আমরা আগের দিন মানে পুজোর আগে আমরা পড়েছিলাম জল, কী ধরনের জল পান করা উচিত, এই অবধি আমরা পড়েছিলাম। তা আজকে আমরা চলো পড়বো জল কী কীভাবে দূষিত হয় সেখান থেকে। তাই এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা 70 নম্বর পৃষ্ঠা বের করো, ঠিক আছে? দেখো, তাই প্রথমে হচ্ছে জল কী কীভাবে দূষিত হয়। তা প্রথমে জানবো আমরা দূষিত জল কাকে বলে। যে জলে রোগ জীবাণু থাকে, যে জল পান করলে আমাদের পেটের অসুখ হয় বা শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি, সেই জলকেই কী বলা হয়? দূষিত জল বলা হয়। দেখো, দূষিত জল কাকে বলবো? যে জলে রোগ জীবাণু আছে, যা খেলে আমাদের অসুখ হয়, সেই জলকে দূষিত জল বলে। জল নানাভাবে দূষিত হয়। গ্রামে সাধারণত একই পুকুরে অনেকজন স্নান করে, বাসন মাজে, নোংরা জামা কাপড় ধোয়, এমনকি গরু মোষ ইত্যাদি স্নান করায়। এইসব কারণে পুকুরের জল দূষিত হয়ে পড়ে। যেসব পুকুরের পার নিচু, সেখানে বৃষ্টির জল চারিদিকে এসে ওসব পুকুরে পড়ে। এর ফলে বিভিন্ন প্রাণীর মলমূত্র, নোংরা আবর্জনা ইত্যাদি ওই জলের সঙ্গে পুকুরে এসে মিশে যায় এবং জল দূষিত হয়ে পড়ে। আজকাল জমিতে কীটনাশক পদার্থ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এইসব বিষাক্ত পদার্থ খাল, বিল, পুকুর জলে এসে মিশে জলকে বিষাক্ত করে তুলেছে। পুকুর বা পাতকুয়োর পাশে বড় গাছ থাকলে সেই গাছের পাতা পুকুর বা পাতকুয়োতে পচে গিয়ে ওই পুকুর বা পাতকুয়োর জলকে দূষিত করে তোলে। কলকারখানার নোংরা জল, বর্জ্য পদার্থ নদীতে মিশে জলকে দূষিত করে। তাহলে আমরা জানলাম জল নানা কারণে দূষিত হয়। যে গ্রামে এখনো দেখা যায় যে নদীতে বা পুকুরে অনেক গ্রামের অনেক লোকজন একসঙ্গে স্নান করে, তারপরে বাসন মাজে, তারপরে যেমন গৃহপালিত পশু রয়েছে, যেমন গরু, ছাগল ইত্যাদি যারা পোষে, সেগুলোকে কি করে নদী বা পুকুরে স্নান করায়। এর ফলে কি হয় যে সেই যে বর্জ্য পদার্থগুলো রয়েছে, সেই বর্জ্য পদার্থগুলো জলে মিশে গিয়ে জলকে দূষিত করে তোলে। তারপর যেমন রয়েছে বিভিন্ন প্রাণীর যে মলমূত্র ইত্যাদি কি হয়, জল পুকুরের সঙ্গে মিশে গিয়ে জলকে দূষিত করে তোলে। তারপর কলকারখানার যে বর্জ্য পদার্থ রয়েছে, সেই দূষিত বর্জ্য পদার্থগুলো সেগুলোও কি হয় নদীতে মিশে গিয়ে জলকে দূষিত করে তোলে। এইবার দেখো জলকে কিভাবে বিশুদ্ধ রাখা যায়। জলকে বিশুদ্ধ রাখার জন্য আমাদের সকলের সবসময় সতর্ক থাকতে হবে। যে পুকুরে জল পান করা হয়, সেই পুকুরে স্নান করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, গরু মোষ ইত্যাদি স্নান করানো বন্ধ করতে হবে। পুকুরে পাড়ে বড় গাছ বা ঝোপ জঙ্গল থাকলে তা কেটে পরিষ্কার করতে হবে। পুকুরের পাড় এমনভাবে উঁচু করে বাঁধতে হবে যে বাইরের জল গড়িয়ে তাতে না ঢুকে পড়ে। নদীর জলকে দূষণমুক্ত করতে চাইলে ব্যক্তিগতভাবে করা সম্ভব নয়। নদী বহু দূর থেকে প্রবাহিত হতে হতে আসে, নানা দেশ, নানা জনপদ, তাকে পেরিয়ে আসতে হয়। নদীকে দূষণমুক্ত করতে হলে তাই সরকারি উদ্যোগ প্রয়োজন। নদীতে যাতে কলকারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ গিয়ে না মিশে, মৃত জীবজন্তুর দেহ যাতে নদীতে ফেলা না হয়, নদীর পাড়ে বা জলে যাতে মলমূত্র ত্যাগ না করা হয়, নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া না হয়। যে প্রতিমার যে বিষাক্ত যে রং জলকে দূষিত করে তোলে, তাই সে বিষয়ে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং সকলকে এগিয়ে আসতে হবে। পাতকুয়োর জল বিশুদ্ধ রাখতে হলে পাতকুয়োর চারপাশে ভালো করে সিমেন্ট বাঁধাই করে রাখতে হবে। পাতকুয়োর কাছাকাছি যাতে খাটা পায়খানা, কাঁচা নর্দমা, গোয়ালঘর ইত্যাদি না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এমন জায়গায় কুয়ো তৈরি করতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে এবং গাছপালা পাতা যাতে কুয়োয় না পড়ে। গভীর নলকূপে গোড়া
ও চারপাশে ভালো করে সিমেন্ট দিয়ে বাঁধা করতে হবে। নোংরা জল চুইয়ে মাটির নিচে গিয়ে অগভীর স্তরে জলকে দূষিত করে তুলতে পারে। তাহলে আমরা জানলাম জলকে কি করে বিশুদ্ধ রাখা যায়। তাহলে জলকে বিশুদ্ধ রাখতে হলে প্রথমে কি করতে হবে, যে যারা গ্রামে রয়েছে, যারা পুকুরে স্নান করে, তারা সেইভাবে পুকুরে জলে সেভাবে একসঙ্গে সবাই না স্নান করা যাবে না। তারপর যারা হচ্ছে বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি এগুলো করা যাবে না। তারপর যেমন হচ্ছে গরু মোষ ইত্যাদি যেগুলো গৃহপালিত পশু রয়েছে সেগুলোকে পুকুরে স্নান করানো যাবে না, বুঝতে পারলে। আর নদীতে ব্যাপারটা হচ্ছে, নদী তো অনেক দূর থেকে অনেক দেশ বিদেশ হয়ে প্রবাহিত হয়ে নদী আসে। তার নদীকে তো আমরা সেইভাবে একার পক্ষে তো আর হচ্ছে সেই রোধ করা সম্ভব নয়, যে দূষণ আটকানো। তা সবাইকে, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং সরকারি প্রশাসনকে সরকারি উদ্যোগ নিতে হবে এবং প্রশাসনকে যথেষ্ট কঠোর হতে হবে বা কঠোর মনোভাব নিতে হবে, যাতে দূষিত না হতে পারে নদী নালা। যেহেতু অনেক দেখা যায় এখন যে জল দূষিত হতে হতে কি হয়েছে, নদী নাব্যতা হ্রাস পেয়ে যায়, তাই তো। বড় বড় নদী দেখবে, যেমন ধরো ওই জলপাইগুড়িতে গেলে পরে দেখবে করলা নদী রয়েছে। সেই করলা নদীর একটা সময় অনেক গভীর ছিল, অনেক দ্বীপ ছিল। তা কিন্তু এখন কি হচ্ছে, গভীরতা বা নাব্যতা সেই জলে অনেকটা হ্রাস হয়ে গেছে। এখন সেগুলোকে দেখলে মনে হয় যে নালার মতো হয়ে গেছে প্রায় অনেক জায়গায়, শ্যাওলা জমে গেছে এবং জলের নাব্যতা হ্রাস হয়েছে। সেইভাবে জল এখন নেই। জলও খুব দূষিত হয়ে গেছে। সে যেমন ধরো কামাখ্যাগুড়িতে যেমন ঘোড়ামারা নদী রয়েছে, আগে ঘোড়ামারা নদীতে চরটা অনেক চড়া ছিল এবং কি জলটা এবং অনেকটা পরিষ্কার ছিল এবং স্বচ্ছ ছিল, বিশুদ্ধ ছিল। অনেক ক্ষেত্রে অনেক সময় জল সেটা বাড়ির ক্ষেত্রে সেই গ্রামবাসীরা ব্যবহার করতো, কিন্তু এখন দিন দিন যাচ্ছে ঘোড়ামারা নদী কিন্তু নাব্যতা হ্রাস পাচ্ছে। তোমরা ঘোড়ামারা নদীতে গেলেই অনেক সময় দেখতে পাবে যে নদীর শ্যাওলা জমে গেছে, পাড় ঢিপি হয়ে গেছে, জলের নাব্যতা হ্রাস পেয়েছে। তাই সেগুলো কিসের কারণে হয়েছে? জল দূষণের কারণেই এটা হয়েছে। তা সর্বস্তরের মানুষকে তাই এগিয়ে আসতে হবে। যেমন প্রতিমা বিসর্জন দুর্গাপূজা হয়ে গেছে, সেই দুর্গাপূজার কিন্তু যে ঠাকুর প্রতিমা রয়েছে সেই প্রতিমাকে নিরঞ্জন করতে হচ্ছে কি ওই ঘোড়ামারা নদীতেও করা হয়েছে এবং যে কামাখ্যাগুড়িতে ভাসানঘাট রয়েছে সেখানেও করা হয়েছে। কিন্তু সেগুলো কিন্তু সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই অনেক ক্ষেত্রে হয়েছে। কিন্তু যদিও এখন অনেক ক্ষেত্রে প্রশাসন অনেক সজাগ, তবুও অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা মানুষজন নিজেরা সজাগ নয়। তা সেগুলোর দিকে নজর রাখতে হবে। কারণ হচ্ছে প্রতিমা যে নিরঞ্জন হয়, সেই প্রতিমা বানানোর ক্ষেত্রে যেসব বিষাক্ত রং ব্যবহার করা হয় সেগুলো জলের মধ্যে যদি মিশে যায় এবং প্রতিমা নিরঞ্জন করার সময় জলে মিশবেই, আর মিশে গেলে কি হবে, সেই জল দূষিত হয়ে যাবে এবং সেই দূষণ হওয়ার ফলে সেই নদীতে যেগুলো মাছ থাকবে সেই মাছ ওই দূষিত পদার্থগুলো যদি তাদের পেটে চলে যায় তারাও মরে যাবে। তা সেই মাছ যখন বাজারে আসবে, সেই মাছ যদি আমরা খাই তাহলে আমাদের পেটের অসুখ বা বিভিন্ন ধরনের অসুখ আমাদের হতে পারে। তা এই ছোট ছোট অনেক কারণগুলো যদি আমরা ভালো করে বিবেচনা করে ভালো করে ভেবে দেখি তাহলে কিন্তু অনেকটাই এই দূষণ রোধ করা যাবে। তা সেগুলোর দিকে আমাদের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, সঙ্গে সরকারি উদ্যোগকেও সরকারি প্রশাসনকেও এগিয়ে আসতে হবে এবং কঠোর হতে হবে এইসব বিষয়ে। তাহলে বুঝতে পারলে। তারপর যেমন ওই যে পাতকুয়ো রয়েছে, সেগুলো আশেপাশে কি গাছপালা, বড় বড় গাছপালা কেটে পরিষ্কার করতে হবে, জঙ্গল পরিষ্কার করে রাখতে হবে। কারণ উপর থেকে যখন কুয়োতে অনেক গ্রামে এখনও দেখবে কুয়ো রয়েছে, সেই কুয়োর জল এখনও কিন্তু গ্রামবাসীরা পান করে। তা উপর থেকে যদি হচ্ছে পাতা পড়ে, গাছের বড় বড় গাছের পাতা যদি পড়ে কী হবে, গাছের পাতা পড়লে পরে সেই গাছের পাতা জলের মতো পড়লে আস্তে আস্তে পাতাগুলো পচে যাবে, সে পচে গিয়ে জলকে দূষিত করে ফেলবে। সেই জল পান করলে পেটের অসুখ অনিবার্য হবে। তা সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। যারা পাতকুয়ো রয়েছে, যাদের কুয়ো রয়েছে বাড়িতে,
তাদের কিন্তু এদিকে নজর রাখতে হবে যে আশেপাশে বড় গাছের পাতা সেগুলো ঝোপঝাড়গুলো যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার রাখতে হবে। বুঝতে পারলে? দেখো এরপরে দেখো জলকে কিভাবে বিশুদ্ধ করব। নদী বা পুকুরের জলকে শুদ্ধ করে তার পানীয় হিসেবে ব্যবহার করতে চাইলে নিচের কাজগুলি যত্ন সহকারে করতে হবে। প্রথমে নদী বা পুকুরের জল পরিষ্কার পাত্রে সংগ্রহ করতে হবে। তারপর ওই জলকে একটা মোটা ও পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এরপর ওই জলকে ভালোভাবে ফোটাতে হবে। ওই ফোটানো জল ঠান্ডা হলে তাতে ফিটকিরি মেশাতে হবে। কিছুক্ষণ পর ওই জল আবার মোটা কাপড় দিয়ে ছেঁকে একটি পরিষ্কার পাত্রে ঢালতে হবে। এই ছেঁকে নেওয়া জল এবার পান করা উপযুক্ত হলো। তাহলে নদী বা পুকুরের জল পান করতে হলে কিভাবে পান করা উচিত, বা পান করার যে কিভাবে শুদ্ধ করতে হবে, যে ওখানে নদী বা পুকুরের জল দূষিত থাকে, বিভিন্ন ধরনের দূষিত পদার্থের জন্য দূষিত হয়ে যায়। তা সেগুলো পরিষ্কার করতে হলে প্রথমে কি করতে হবে, নদী বা পুকুরের জলকে একটি পাত্রে সংগ্রহ করতে হবে। তারপর কি করতে হবে, সেই কাপড়, সেই জলকে কাপড় বা ছিল ছাঁকনি দিয়ে আর কি একটু ছেঁকে নিতে হবে। তারপর উনুনে ফোটাতে হবে। ফোটানো হয়ে গেলে তারপর ঠান্ডা হওয়ার পর ফিটকারি দিতে হবে। ফিটকারি দেওয়ার পরে কি হবে, ফিটকারিতে কি হয় দেখবে যে আমাদের অনেক সময় গরম জল ফিটকারি দিলে পরে অনেক দূষিত পদার্থগুলো থিতিয়ে যায়, ঠিক আছে, বা মরে যায় ফিটকারি। যেমন দেখবে গলা অনেক সময় আমাদের ব্যথা হলে জলের মধ্যে কিন্তু ফিটকারি মিশিয়ে নেই, তাই না, গার্গেলিং করার জন্য। তা বা কোনো জায়গায় ধরো কেটে গেলে অনেক সময় ফিটকারি কিন্তু ব্যবহার করে থাকি, তাই না। দেখবে তোমার বাবা বা কাকা জ্যাঠা যারা রয়েছেন তারা অনেক সময় দাড়ি কাটলে পরে দেখবে অনেক সময় হচ্ছে কি ফিটকারি দিয়ে একটু ঘষে নেয়, যে জামগুলো থাকে বা কেটে গেলে সেটা অনেকটাই প্রতিরোধ করে সেই ফিটকারি। তা ওই ফিটকারি মেশাতে হবে। সেই ফিটকারি মেশানোর পর কী করতে হবে, আবার কিছুক্ষণ রেখে দিতে হবে। রাখার পর একটি আবার ছেঁকে নিয়ে একটি পরিষ্কার পাত্রে সেই জলকে রাখতে হবে। এইভাবে তারপর জলকে শুদ্ধ করে নেওয়া যাবে। এইভাবে জল শুদ্ধ করে তারপর জলকে পান করতে হবে। বুঝতে পারলে তো? তাহলে প্রথমে নদী বা পুকুরের জল পরিষ্কার পাত্রে সংগ্রহ করতে হবে। তারপর একটি মোটা কাপড় দিয়ে সেটা ছেঁকে নিতে হবে, বা ছাঁকনি রয়েছে সেই ছাঁকনি দিয়েও ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো। তারপরে ওই জলকে ভালোভাবে ফোটাতে হবে, উনুনে ভালো করে ফোটাতে হবে জলকে। ওই ফোটানো জল ঠান্ডা করতে কিছুটা সময় লাগবে। তারপর কি করবে, ফিটকারি মেশাবে। তারপর কিছুক্ষণ পর ওই জলকে আবার মোটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে পরিষ্কার পাত্রে সংগ্রহ করতে হবে। তারপর এইভাবে কি হবে, জলটি শুদ্ধ হবে এবং পান করার যোগ্য হবে। বুঝতে পারলে? তাহলে এরপরে দেখো নেক্সট পেজ, 72 নম্বর পেজটা, কয়েকটি জলবাহিত রোগ। দূষিত জল পান করলে আমাদের নানা রকম মারাত্মক রোগ হতে পারে। কলেরা, টাইফয়েড, আন্ত্রিক, জন্ডিস, আমাশয় ইত্যাদি রোগ জল দূষণের ফলেই ঘটে থাকে। বর্তমানে অগভীর নলকূপের জলে আর্সেনিকের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে ওই জল পান করলে হাত পায়ের তালুতে এক প্রকার চর্মরোগ দেখা দিচ্ছে বা সৃষ্টি হচ্ছে। এইসব রোগের হাত থেকে বাঁচতে হলে বিশুদ্ধ জল পান করতে হবে। আর্সেনিক থেকে রক্ষা পেতে গভীর নলকূপের জল পান করতে হবে। তাহলে দূষিত জল পান করলে আমরা আগে বলেছিলাম যে পেটের নানান ধরনের অসুখ হতে পারে, যেমন জন্ডিস, আন্ত্রিক, কলেরা, ডায়রিয়া ইত্যাদি। তা এগুলো জল দূষণের ফলেই ঘটে থাকে। তা বর্তমানে অগভীর নলকূপে কি হয়, আর্সেনিক পাওয়া গেছে। যেমন মালদাতে জলে কিন্তু আর্সেনিক পাওয়া যায়। অনেক জায়গায় দেখবে যে মালদাতে খুব বেশি পরিমাণ এটা পাওয়া যায়, যে উত্তরবঙ্গে মালদাতে আর্সেনিকের পরিমাণ অনেক জলে আর্সেনিক পরিমাণ জলে প্রচুর পরিমাণে থাকে। সেই আর্সেনিকের পরিমাণ যদি জলে বেশি থাকে দেখবে হাতে পায়ে এক ধরনের চর্মরোগ, ছাপ কালো ছাপ পড়ে যায়। তার ওখান থেকে কি হয়, চর্মরোগ সৃষ্টি হয়। তা বুঝতে পারো তো? গভীর নলকূপের জল আমাদের কিন্তু পান করা উচিত। সেই জল পান করতে হবে। তাহলে কি হবে, পেটের রোগ আমাদের অনেকটা নির্মূল করা যাবে। এবং জলকে অবশ্যই ছেঁকে নিয়ে প্রথমে উনুনে সেদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে ছেঁকে যদি পান করা যায় তাহলে খুব ভালো হয়। কারণ জলের এখন ট্যাপ কল যে রয়েছে
যে মাটির লেয়ারও অনেকটা ডাউন হয়ে গেছে, অনেকটা ভিতরে ঢুকাতে হয় এখন জলের জলের যে পাইপ রয়েছে সেগুলোকে অনেক ডিপলি নিচে ঢুকাতে হয়, কারণ জলের লেয়ার অনেকটা ডাউন হয়ে গেছে অনেকটাই। ঠিক আছে, যেমন ভূমি দূষণ হচ্ছে, যেমন জল দূষণ হচ্ছে, প্লাস্টিক বহু ব্যবহৃত ফলে কি হয়, মাটিতেও যেগুলো আবর্জনা ফেলা হচ্ছে সেই মাটির দূষণ হচ্ছে। এই মানে যে কোনো একটি মানে একটা ছোট ভুলের ফলে আমাদের কিন্তু প্রকৃতি মানে অনেক মানে আমাদের প্রকৃতি খুবভাবে দূষিত হয়। আমাদের যেটা অনেক সময় মনে হয় যে সাধারণ একটা প্লাস্টিক মাটিতে ফেলে দিলাম, তা মনে হলো যে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু কি হয়, এইভাবে ফেলতে ফেলতে সাধারণ ব্যাপারটা অনেক অসাধারণ হয়ে ওঠে। মাটি পড়তে পড়তে কী হয়, মাটি দূষিত হতে থাকে, সেই মাটির ক্ষয়রোধ করার ক্ষমতা কমে যায়। তারপর যেমন মাটিতে জলের লেয়ার অনেক ডাউন হয়ে গেছে, সেগুলো অনেক ধরনের সমস্যা তৈরি হতে থাকে। তাহলে বুঝতে পারলে তো? তাহলে আমরা 72 নম্বর পৃষ্ঠা অবধি কয়েকটি জলবাহিত রোগ অবধি আমরা আজকে পড়লাম। তোমরা এই অবধি ভালো করে পড়বে, শিখবে, এবং যেগুলো আগে পড়ে দিয়েছিলাম পুজোর আগে সেগুলো রিভাইজ দেবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, যদি কোনো অধ্যায়ের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে, যতখানি পাওয়া যায় সলভ করে দেওয়া হবে। ওকে, ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।